আমি শুধু যেই সিচুয়েশনটার কারণে আমাদের আজকে লাইভ, যেটাকে উদ্দেশ্য করে আমি সেই জায়গায় কিছু কথা বলতে চাই। হাসনাতের ফেসবুক পোস্ট, তিনি তার পোস্টে বলেছেন 11 তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, রাইট? আজকে কত তারিখ? 21 তারিখ আজকে আমাদের বাংলাদেশে। এই 10 দিন হাসনাত বলেন নাই কেন? কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যেখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই? মানে আমি জাস্ট যুক্তিটা বলছি আর কি। আমি হাসনাতের এটা নিয়ে করছি না। এরপরে হাসনাতের সাথে আমার গতকালকেও কথা হয়েছে। আমি হাসনাতকে মানে দোষ দিচ্ছি না, বুঝছি, মানে বলা হয় নাই কেন, এই কথাটা কেন বললাম জানেন? হাসনাতকে জিজ্ঞেস করছিল ইলিয়াস এটা প্রশ্নটা? হ্যাঁ, না, আমি এই কথাটা জিজ্ঞেস করি নাই। এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি আমার সাথে। অন্য বিষয় নিয়ে আমি ওই যে আসিফের ব্যাপারে যে ইয়ে করেছিলাম সেটা নিয়েই করেছিলাম। আমি এটা জিজ্ঞেস করছিলাম হাসনাতকে, হ্যাঁ, কারণ হাসনাত নানা সময়ে আমার সাথে নানা কথাবার্তা বলে, ওর মান অভিমান রাগ এই সমস্ত বিষয় ইয়ে করে আর কি। হ্যাঁ, তো এই সমস্ত আমি জিজ্ঞেস করছিলাম যে হাসনাত তুমি এই জিনিসটা তো আমাকেও বলতে পারতা ওই দিন, তো আমাকেও বললা না কেন? বললো যে দাদা আমি আসলে আমাকে এইভাবে বলছে, আমি একদম এক্স্যাক্টলি এই কথাটা বলতে, দাদা আমি আসলে রাজনীতি বুঝি না। হ্যাঁ, আমি রাজনীতি ভালো বুঝি না এবং আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো বুঝতে পারি না, আমার বয়স কম। এভাবে আমাকে বলছে। হ্যাঁ, আপনাকে বলাটা উচিত ছিল আগেই। হ্যাঁ, এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি সারা ইয়ে নিয়ে রাজনীতির নানা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা আমার করা উচিত। কিন্তু যে সময় মনে হইলো যে আমার এটা বলে ফেলা উচিত, আমি বলে ফেলছি। এই আমাকে এক্স্যাক্টলি এই ইয়েটা দিছে। তোমার সাথে কথা হইলে তুমি এটা চেক করতে পারো। না, আমি তার কথায় যেটা, এই যে এই ঘটনাটা আমি জানি না সে কেন বলেছে, কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ, তারপরে মাহফুজ, এদের একটা চক্র আছে। এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত, সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার করা হয়েছে। আমি জানি না, এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ, এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না, কিন্তু আমি আপনাদের একটা জাস্ট সিনারিও বুঝাইলাম। দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত মানেই বোধহয় মাহফুজ, মাহফুজ মানেই বোধহয় আসিফ। না, এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে। তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা, যে আজকে বিপ্লবের 7 মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগীদের শাহবাগী ট্যাগ দিয়া, তারপরে এই যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা, এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না। ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে, এসে তারপরে এখন কিছু কিছু জায়গা নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না। এখন যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা চান এটা চলুক এইভাবে, এটাই ওনারা চান। না, তাই তো হয় ইলিয়াস, এটাই কিন্তু হওয়ার কথা। কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে, পার্ট অফ পাওয়ার, ক্ষমতার যারা অংশ, তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে, আমার ক্ষমতাটা যেন নিরুপদ্রব থাকে, এটা তো তারা চাইবেই। কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন? এই মাহফুজ, আমি তো বললাম তো থাকবে না, এই মাহফুজ, এই আসিফ, এই নাহিদ, এই হাসনাত, এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে, কেউ ঠেকাইতে আসবে না। কি মনে করে মাহফুজ? মনে করে কি ও নাকি 5 কোটির নিচে নাকি ও কোনো করেন, ওর সাথে কোনো ডিলিংস 5 কোটির নিচে নাকি করা যায় না। এটা অভিযোগ, আমার কাছে কোনো প্রমাণ নেই, অভিযোগ বলে রাখলাম। এই অভিযোগগুলো আমরা এখন না বলি, কারণ এখন কথা হচ্ছে না, কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রের এই মব মানে শাহবাগীদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে, তিনি এখন এটা চান না। মাহফুজকে 1000 কোটি টাকার মালিক বানাই দেবো আমি, $1 বিলিয়ন মালিক বানাই দেবো। $1 বিলিয়ন মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে? মাহফুজ যাক তো, ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন? ওরা আগে ওই করতে চায়, ওই যে টুর্নামেন্টের আগে, বড় টুর্নামেন্টের আগে কিছু ম্যাচ হয় না, ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন, ধরেন আসিফকে এই হাতি মার্কায়
অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দিন, এভাবে মনে ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা, তারপরে জাতীয় নির্বাচন। জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে। অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মপতন্ত্রের মাধ্যমে, আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন। আইন, এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন, কোন আইন দিয়ে সরাইছিলেন? উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল, আপনি বসাইলেন কেন? আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল? এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান, এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান, 21শে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান, ওই ফেনীতে যেই বনজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই 16 জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে? আপনি করতে পারেন নাই, সময় পান নাই। শামা ওবায়দের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান, এই কাজ করার সময় পান না। এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে। আমি বলেছি যে 5 বছর 10 বছর 20 বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা। আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম, তাই না? আমরা সেটা করিনি, আমরা বলেছি এরা থাকুক। বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে, এই যে 3 জন লোক এখন বসে কথা বলছে এখানে, এই 2-3টা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু। কার জন্য হয়েছে? আমরা বাংলাদেশের মানুষের জন্য, এই ছাত্রদের জন্য। তারা গোনাই ধরে না। মনে হয়েছে যে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামায় তারপরে মনে হয় তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে। এত সহজ? আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে, নাম ধরে বলতে পারি, তারা আওয়ামী লীগের সময়ই কামাইতো। আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না, তারা কামাইতে পারতো, কিন্তু তারা কিন্তু আপনি বাংলাদেশের রাজনীতি করতে পারবেন। আপনার চেয়ে বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে। আমি একটা জিনিস, সরি ইলিয়াস, আমি ইন্টারাপ্ট করার জন্য, যে জিনিসটা আমি আমার সকালবেলা দেখে খুবই মেজাজ খারাপ হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা, সে আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে, মানে আমার দেখছেন, কেউ দেখছেন এটা স্ট্যাটাস? ইলিয়াস দেখছো? আমি খেয়াল করিনি। সেই স্ট্যাটাসে সে বলতেছে জিয়াউর রহমান লুটেরা। মানে কি ধৃষ্টতা! মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই, রাইটই নাই, কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই। মানে সে জিয়াউর রহমান ক্যারেক্টারকেও বোঝেনি, জিয়াউর রহমানের রাজনীতিকেও বোঝেনি, জিয়াউর রহমানের কন্ট্রিবিউশনকেও বোঝেনি, এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি। সে বলে দিল লুটেরা। এত বড় ধৃষ্টতা! আশ্চর্য ব্যাপার। মানে একটা রাজনীতিতে, মানে আমি বলবো যে এই সময়টা, এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরালেস জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ তারপরে বিএনপির মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন, পোস্টগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো সে সালাউদ্দিন সাহেবের 5ই ফেব্রুয়ারির একটা মন্তব্য দিচ্ছে যে আমরা আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের বিচারের মাধ্যমে, হ্যাঁ। তারপরে যতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রো পিপল, আমরা যা চাই সেইখানে। আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিয়াউর রহমানকে লুটেরা বল। আরে বেটা, কি বলবো, 2 দিনের পোলা। যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেনি। রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা, বন্ধুত্ব তৈরি করা। তুমি বন্ধু বানাবা, তুমি যতজনকে পারবা বন্ধু বানাবা, তোমার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স বানাবা। এখন আমরা বলবো যে বিএনপি, আমরা যেটা চাই সে জায়গায় বিএনপি আসছে, স্বাগতম, আসেন আমরা একসাথে কাজ করি। এই আওয়ামী লীগকে আপনারাও চান না, আমরাও চান না। আপনি চান বিচার, আমাদের হয়তো সামান্য কিছু আছে, তফাৎ আছে কিন্তু আসেন আমরা বসে আমরা একসাথে কাজ করি। এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে, আমাদের যত মত আছে, অ্যান্টি ফ্যাসিস্ট মত আছে, তাদের একসাথে বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে। আসেন আমরা একসাথে বসি, ডায়ালগ করি, আওয়ামী লীগ প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই। এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী লীগ নিয়ে এখন একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি, এবং দ্যাটস ওয়ান্ডারফুল। আজকে দেখেন 27 নম্বরে হয়েছে, এই যে আওয়ামী লীগ মিছিল করছে এই করে, হ্যাঁ, ঠেকাইছে কারা জানেন? ছাত্র দলের ছেলেরা ঠেকাইছে। আমার তো ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে ভাই বাবা বুকে আয়, হ্যাঁ, এইটাই তো চাই আমরা, তো এই ছাত্র দল চাই, আমরা তো এই বিএনপি চাই, হ্যাঁ। সো এখন তৈরি হয়েছে একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট, যেই জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির শুধু, আমি জানি না কি অবস্থা,
ওর ক্ষমা চাওয়া উচিত, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করার জন্য। এবং আমি এটা খুবই পার্সোনালি নিছি। ইউ অল নো যে আমি ব্যক্তিগতভাবে, শুধু পলিটিক্যালি না, ব্যক্তিগতভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ পলিটিক্যাল লিডার, বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি। এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা, আমাদের জেনারেশন থেকে কোনোদিন মেনে নেবে না, কোনোদিন, নেভার এভার। পরিস্থিতি জেনারেল ওয়াকারের হঠাৎ করে, আমি আজকে শিরোনামটা দিয়েছি, মানে জেনারেল ওয়াকারের নেকাব খুলে গেছে। নেকাবটা আসলে মুখোশ না, নেকাবটা জাস্ট একটা আড়াল, যেটি আসলে বোরকার সঙ্গে পড়া হয়। তো এটা মুখোশও বলতে চাই নাই, এই জন্য নেকাবটা, এই জন্য শব্দটা ব্যবহার করা হয়েছে। তো ওনার হঠাৎ যেটি নেকাব খসে পড়লো, আহতরা এখনো হসপিটালে, 1 বছরও হয় নাই, মানে এরকম একটা রক্তাক্ত বিপ্লবের 1 বছরও পূর্ণ হয় নাই, কিন্তু এর মধ্যে উনি ইনক্লুসিভ ইলেকশনের কথা ভাবছেন, উইদাউট আওয়ামী লীগ এটি হবে না। অথচ দেখেন যে 3টা ইলেকশন হয়ে গেছে যেখানে বিএনপি ছিলই না। তো মানে তখন কিন্তু ওনারা তো মানে যার যার স্ব অবস্থানই তো ছিলেন না, কেউ একবার কারোর মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা কিন্তু দেখি নাই। তো হঠাৎ করে এই বিষয়টা কেন আসলো, বা আপনি ইঙ্গিত দিচ্ছিলেন, আমরা কিন্তু বিভিন্ন সময় কথা বলছিলাম। পাশাপাশি জেনারেল ওয়াকার কিন্তু গত 7 মাসে আওয়ামী লীগের যারা ঘনিষ্ঠ তাদের কাউকে কিন্তু সরান নাই, মানে সবাই বহাল ছিল। তো আপনার কাছ থেকে শুরু করি, পিনাকিদা, আপনার কাছ থেকেই শুরু করি। প্রথমে সবারই একটা প্রশ্ন যে আসলে ওয়াকার সাহেব কি চাচ্ছে, কেন এরকম করছেন? হ্যাঁ, এবং গত 25শে ফেব্রুয়ারি থেকে উনি যে অ্যাগ্রেসিভ ভাবে অ্যাড্রেস করছেন, সেই অ্যাগ্রেসিভনেস এর পিছনে কারণটা কি? আমরা ছোটবেলায় গ্রাম দেশে আমরা দেখতাম যে গ্রাম দেশে বাঁশঝাড় থাকতো, এবং বাঁশঝাড়ের ওইখানে অন্ধকার, 2 দিক দিয়ে বাঁশ টাস ঝাড় ইয়ে হতো, এবং মনে করা হতো যে ওইখানে ভূত পেতনি থাকে, জিন ভূতের আসর টাসর হয়। এবং ওই জায়গা দিয়ে যাওয়ার সময় আমরা জোরে গান গাইতাম আর কি, জোরে জোরে কথা বলতাম যেন জিন ভূতের আসরটা যেন না পড়ে। তো ওয়াকার সাহেবের অবস্থা হয়েছে এরকম আর কি, উনি জোরে জোরে গলার জোর বাড়ায় উনি দেখানোর চেষ্টা করতেছে যে উনি ভয় পান নাই, কিন্তু আসলে উনি ভয় পেয়েছেন। ঘটনা হচ্ছে উনি কিসের ভয় পান? ভয়টা হচ্ছে জাতিসংঘের সেই রিপোর্ট, যে রিপোর্টটা আমি বলছি যে এটা একটা বিস্ফোরক, এবং এটা পাতায় পাতায় ছত্রে ছত্রে লেখা আছে কোন বাহিনীর কে কে কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে, গণহত্যা চালাইছে, গণহত্যার সহযোগী হয়েছে, এভিডেন্সকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এবং সমস্ত জায়গায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে ওয়াকার সাহেব। এবং ওয়াকার সাহেব এই বিচারটাকে এড়াতে চান। এটাই হচ্ছে ওনার এই জোরে জোরে কথা বলা এবং ইনস্টিটিউটকে বিতর্কিত না করতে বলার আহ্বান জানানোর পিছনের কারণ। এখন মুশকিলটা হচ্ছে কি, যে এই রিপোর্টটা তো আর প্রফেসর ইউনূসের সরকার তৈরি করেনি, রিপোর্টটা তৈরি করছে জাতিসংঘ। এবং এই রিপোর্টটা যদি কেউ ডিটেইল করে দেখে তাহলে দেখবে যে মানে প্রমাণ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘ যে মেটিকুলাসলি প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা এভিডেন্সকে কতবার ভেরিফাই করছে, হ্যাঁ, তার কোনো ইহত্যা নাই। মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন একটা ছবি ব্যবহার করছে, হ্যাঁ, এই ছবিটা কিভাবে, কোথায়, কোন সোর্স থেকে পাইছে, কিভাবে সেটা ভেরিফাই করছে, কিভাবে ফটো ইমেজটাকে এনহ্যান্স করছে, কে করছে, হ্যাঁ, কোন ফরেনসিক ল্যাবরেটরিতে এটা এনহ্যান্স করা হয়েছে, কোন ফরেনসিক সায়েন্টিস্ট এটা এনহ্যান্স করছে, এভরিথিং ডিটেইল। মানে এর এইখানে যে এভিডেন্স গুলো দেওয়া আছে সেটা কোনোটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। এখন এই যে আমি একটা এপিসোড করছিলাম, আমি আর পরে আর করিনি, কারণ আমি ওই যে সমস্ত হেলিকপ্টার গুলো আকাশে উঠছিল, এই হেলিকপ্টার গুলোতে ক্রু কারা ছিল এটার একটা তালিকা আমি পাইছি, এবং আমি একটা সম্ভবত আমি প্রথম যে হেলিকপ্টারটা উঠছিল এবং যেখান থেকে প্রথম গুলি করা হয়েছিল সেই ক্রু এর তালিকা দিয়েছিলাম আমি, যে কে কে ছিল, অ্যামিনিশন কি কি উঠছিল, অ্যামিনিশন কতটা খরচ হয়েছে, সেইটার হিসাব সহ আমি দিছিলাম। সো ডিটেলটা আছে। তো এখন দেখা যাচ্ছে কি যে এই হেলিকপ্টার গুলোতে প্রত্যেকটা কমান্ডিং পজিশনে আর্মি। তো ওয়াকার সাহেব, এখন ওয়াকার সাহেবের চারপাশে তারা এখন সার্ভিং, ওয়াকার সাহেব সবাইকে বাঁচাইতে চাচ্ছে, এটাই হয়ে গেছে ওয়াকার সাহেবের মিশন। এখন ওয়াকার সাহেব বাঁচাইতে চাইল, এর সাথে আর কে কে কারা কারা বাঁচাইতে চায়। ধরেন হাসিনার নামে তো একটা মামলা হবে, হাসিনার নামে শুধু না, হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার যারা যারা সাথে সাথে ছিল, তার রাজনৈতিক নেতা টেতা সবগুলোর নামে মামলা। আচ্ছা, এরপরে মামলাটা যখন হবে তখন মোদির নাম আসবে না,
মোদির নাম তো আসবে, মোদির নাম আসবে কারণ সালাউদ্দিন সাহেবকে কিভাবে নিয়ে গেল, কিভাবে সে যে ইন্ডিয়ার একটা শহরে যে এসে আবিষ্কৃত হলো, তাই না? মৌলানা সাইদির যে সাক্ষী সুখরঞ্জন বালিকে তাহলে ঢাকা শহরের সুপ্রিম কোর্টের সামনে থেকে হাইজ্যাক করে নিয়ে যে কিভাবে সে ভারতের আদালত, ভারতের জেলে এসে ল্যান্ড করলো, এই বিষয়গুলো তো আসবে। এবং হাসিনার রেজিমকে আপনি কোনোভাবে মোদির সাথে আলাদা করতে পারবেন না। সো হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হবে, মোদিও বিচারের মুখোমুখি হবে। সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয়, হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয়, ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না হয়। এবং সে কারণেই ওয়াকার আয়নাঘর ভিজিট করতে দেয়নি, এবং সে কারণে ওয়াকার আয়নাঘরের এভিডেন্স গুলোকে সিস্টেমেটিক্যালি ডিস্ট্রয় করছে। এবং এই জন্যই ওয়াকার সবাই যত 662 জন পারপিট্রেটর, বিচারক, পুলিশ অফিসার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আওয়ামী লীগ নেতা ইত্যাদি থেকে রক্ষা করছে এবং তাদেরকে এটাই হচ্ছে ওয়াকারের প্ল্যান, ডিটেইল প্ল্যান, যেটা আসলে ইনফ্যাক্ট ইন্ডিয়ার প্ল্যান। সে সেটাকে এক্সিকিউট করতে চায়। এখন এটাকে কিভাবে এক্সিকিউট করবে? এক্সিকিউট করার জন্য প্রথম হচ্ছে যে এখন এমন একটা আওয়ামী লীগ লাগবে যে আওয়ামী লীগটা শুদ্ধ, পিওর, ভালো আওয়ামী লীগ আর কি। এবং আমি খুবই হতাশ হয়েছি যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের শেখ পরিবারের বাইরের কেউ যদি এসে রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতি, সেটা আমরা গ্রহণ করবো। নো ওয়ে, নো ওয়ে। আওয়ামী লীগের রাজনীতি কি আসলে? আওয়ামী লীগ কি রাজনীতি করছে? আওয়ামী লীগের রাজনীতিটা কি? আমাদের রাজনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, সকল গণতন্ত্র, এবং এইটার নামে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ কায়েম করা। এটাই তো তার রাজনীতি। দুইবার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ মুজিবুর আমলে ক্ষমতায় ছিল, সে ফ্যাসিবাদ কায়েম করছে, একদলীয় শাসন কায়েম করছে। শেখ হাসিনার আমলে 15 বছরের শাসনে একই জিনিস সে ফ্যাসিবাদ কায়েম করছে। আওয়ামী লীগের রাজনীতি ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট রাজনীতি। তাহলে আওয়ামী লীগের কি রাজনীতি? ভালো ফ্যাসিবাদ হয় নাকি? ফ্যাসিবাদের তো কোনো ভালো মন্দ নাই, মানে গুয়ের তো কোনো ভালো গু মন্দ গু নাই। গু অলওয়েজ গু, গুয়ের কোনো ভালো গন্ধ তো হয়। তো এই জন্য এই ভালো আওয়ামী লীগ, মানে ভালো আওয়ামী লীগের প্রতিভূকে, ভালো আওয়ামী লীগের প্রতিভূ হচ্ছে শিরিন শাহ, ভালো আওয়ামী লীগের প্রতিভূকে, ভালো আওয়ামী লীগের প্রতিভূ হচ্ছে সাবের হোসেন চৌধুরী। কেন ভালো আওয়ামী লীগ? কারণটা হচ্ছে এখানে ক্লাস, শ্রেণী। এখন তোমরা বলবা যে দাদা আপনি আবার কমিউনিস্টের মধ্যে ঢুকেন। এইটাই হচ্ছে আসল বাংলাদেশের প্রবলেম, রুলিং এলিট ক্লাস। এই যে রুলিং এলিট ক্লাস, ইংরেজি জানা ক্লাস, এটাই হচ্ছে সবসময় ক্ষমতায় থাকবে। এটাই ডেইলি স্টার, এটাই প্রথম আলো, এটাই সাবের হোসেন চৌধুরী, এটাই শিরিন শারমিন। ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ওই যে ইংরেজি যেহেতু কইছি সেহেতু ঠিকই কইছি, সেই জন্য ইংরেজি জানা এই রুলিং ক্লাস সবসময় ক্ষমতায় থাকবে। সেটা আওয়ামী লীগের নামে হোক, এটা মিলিটারি শাসনের নামে হোক, এটা বিএনপির নামে হোক, এটা হোয়াট এভার নামে হোক, এটাই তারা থাকতে চায়। এবং এটাই যদি থাকে তাহলেই সেটা ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে, ভারতের স্বার্থটাকে রক্ষা করবে। এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে এই গ্রুপটা কেন আসলে ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে? কারণ তারা ইন্ডিয়ার সাথে ইকোনমিক্যালি এন্ড ইমোশনালি কানেক্টেড। তবে দাদা আপনি যেটি বলছিলেন যে শুধু তো এলিট শ্রেণী না, ইউনূসের মন্ত্রিসভায় ধরেন বিপ্লবের সঙ্গে, বিপ্লব পরবর্তী সরকারে কিন্তু বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্টতা পূর্ণ মানুষও নাই। আর আমি দর্শকদেরকে বিনীতভাবে বলি, দাদা একটা এক্সাম্পল হিসেবে আমার কথা এনেছেন। ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হওয়ার জন্য আমার কোনো আগ্রহ নাই, বা আমি ওইটা যাইতে চাইও নাই। তাদের জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বিষয়টা এনেছেন, আপনারা আবার এটাকে অন্য ব্যাখ্যা করেন না। তো দাদা আমি আসবো আবার আপনার কাছে। এই যে ধরেন ইলিয়াস, আপনি কিভাবে দেখছেন? আপনার কাছ থেকে একটু শুনি। ধরেন যা বললো মোটামুটি সবকিছু কাভার আপ হয়ে গিয়েছে।